সুপ্রিয় দর্শক, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে আমরা 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জানার চেষ্টা করব। অর্থাৎ এই নির্বাচনটি কোন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছিল, নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন ছিল এবং নির্বাচনের ফলাফল অর্থাৎ নির্বাচনের একটি সার্বিক মূল্যায়ন আমরা জানার চেষ্টা করব। আপনারা জানেন যে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করার পর থেকে বাংলাদেশে 2014 সালে যে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি ছিল একতরফা, কারণ বিএনপি জামাত সহ দেশের অধিকাংশ দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 153 আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরবর্তীতে 2018 সালে সব দলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচনের ফলাফল এবং মাঠ দুটোই ছিল ক্ষমতাসীনদের দখলে, অর্থাৎ সেই নির্বাচনটিও ছিল একতরফা এবং সেই নির্বাচনটি কথিত নৈশ ভোটের নির্বাচন বলে আখ্যায়িত বা পরিচিতি পেয়েছিল। পরবর্তীতে সেই একাদশ সংসদ 5 বছর পূর্তির পর 2024 সালে আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়, যেটিকে আমরা বলছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনও বিএনপি জামাত সহ দেশের নিবন্ধিত 16টি রাজনৈতিক দল বর্জন করে, যে কারণে এই নির্বাচনটি ছিল অনেকটা ক্ষমতাসীন কিংবা মহাজোটের শরিক দলের একটা আমিডামিড নির্বাচন বলা হয় এই নির্বাচনকে। 2024-এর 7 জানুয়ারি তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে নিবন্ধিত 28টি দল অংশগ্রহণ করে, কিন্তু মূলত নির্বাচনে যে অংশগ্রহণ আমরা খেয়াল করি সেখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সব মিলিয়ে প্রার্থী ছিল স্বতন্ত্র প্রার্থীসহ 1970 জন। এই নির্বাচনে আওয়ামী লীগ এই নির্বাচনকে একটা কন্টেস্টিং বা প্রতিযোগিতামূলক নির্বাচন দেখানোর জন্য তারা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তাদের আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি জাসদ, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টি জেবি, এরকম এই দলগুলোকে 32টি আসন ছেড়ে দেয়। অর্থাৎ সেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকে কোনো প্রার্থী ছিল না। তো বিপরীতে ছিল এই 32টি আসনে এই দলগুলোকে ছেড়ে দেওয়া হয়, আর বিপরীতে আওয়ামী লীগের নিজস্ব নৌকা প্রতীকে প্রার্থী এবং আওয়ামী লীগেরই নেতাদের মধ্যে অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু এমনকি এই নির্বাচনকে কম্পিটিটিভ দেখানোর জন্য আওয়ামী লীগের যে গঠনতন্ত্র সেটিও লঙ্ঘন করা হয়, কারণ গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপরীতে যদি কোনো দলের কোনো নেতা প্রার্থী হন তাহলে তাকে বহিষ্কার করা হবে বা এরকম সামথিং কিছু একটা রয়েছে। কিন্তু এই দেখা যায় যে আওয়ামী লীগ তাদের গঠনতন্ত্র লঙ্ঘন করে এই বাড়তি সুবিধা দেওয়ার জন্য। এবং যারা প্রার্থী হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী বেশিরভাগই একাদশ মন্ত্রিসভা, অনেকেই একাদশ মন্ত্রিসভার সদস্য এবং তারপরে সংসদ সদস্য এবং আওয়ামী লীগের হেভিওয়েট কিংবা প্রভাবশালী নেতা। তো দেখা যায় যে যেসব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে বা স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, এতে আওয়ামী লীগের খুব একটা ক্ষতি হয়নি, কারণ হচ্ছে হয় নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন কিংবা তাদের দলেরই কোনো নেতা হয়তো জয়ী হয়েছেন। তো দেখা যায় নির্বাচনে সব মিলিয়ে 224টি আসনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 11টি, জাসদ একটি আসনে, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি অর্থাৎ মেজর ইব্রাহিম বীর প্রতীক তাকে একটি আসন থেকে জয়ী করে আনা হয়। আর স্বতন্ত্র প্রার্থীরা 62টি আসনে জয়লাভ করে এবং যাদের মধ্যে 59 জনে ছিলেন আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত। তো এই নির্বাচনে অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে একটা হচ্ছে ডামি, অর্থাৎ একটা ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়ে নির্বাচনকে কন্টেস্টিং দেখানো। তো নির্বাচনের পূর্বে এখানে 93টি দল নিবন্ধনের জন্য আবেদন করে। 12টি দলকে প্রাথমিকভাবে বাছাই করা হয়, কিন্তু 2টি দলকে মাত্র নিবন্ধন দেওয়া হয় এবং কিংস পার্টি হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি নামে 2টি দলকে নিবন্ধন দেওয়া হয়।
এবং কয়েকটি দলের নিবন্ধনের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে নিবন্ধন না দেওয়ার অভিযোগ ওঠে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তো দেখা যায় সেই নির্বাচনে যারা বিরোধী প্রার্থী ছিল তাদের কাউকে সেভাবে নির্বাচনে মানে অনেককে বিভিন্নভাবে জোর খাটানো হয় এই নির্বাচনে, আমরা এরকম একটি বিষয় খেয়াল করি। এবং যাতে ভোট কাস্টিং বেশি দেখানো যায় সেজন্য ক্ষমতাসীন দলের সভায় না এলে, ভোট কেন্দ্রে না গেলে, তারপর নির্দিষ্ট প্রতীক মানে নৌকা প্রতীকে ভোট না দিলে, এই যে সামাজিক নিরাপত্তা বলের আওতাভুক্ত যে বিভিন্ন কার্ড রয়েছে আমরা জানি, ভিজিএফ, ভিজিডি, এইসব না দেওয়ার ব্যাপারে এক ধরনের হুমকি দেওয়া হয় সাধারণ জনগণকে। এবং ডামি লাইন তৈরি করা হয়, সাধারণ ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য এক ধরনের চাপ তৈরি করা হয়। এরকম নানান অভিযোগ আমরা খেয়াল করি। এত কিছুর মধ্যেও এই নির্বাচনের ব্যয় ছিল বিপুল ব্যয় আমরা লক্ষ্য করি। যেখানে দশম নির্বাচনে সম্ভবত 700 কোটি টাকা ব্যয় হয়েছিল, সেখানে আর একাদশে সম্ভবত 1200 কোটি টাকা ব্যয় হয়েছিল, সেখানে এই নির্বাচনে ব্যয় হয়েছিল 1900 কোটি 27 লাখ। বিপুল এই ব্যয়ের পেছনে একটা বড় কারণ ছিল কর্মকর্তাদের ভাতা দেয়া এবং বিভিন্নভাবে খুশি রাখা প্রশাসনের কর্মকর্তাদেরকে ভাতা দেওয়ার মাধ্যমে। এই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন ছিল ইলেকশন ওয়ার নট ফ্রি অর ফেয়ার, এবং বিরোধী হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন যে বিভিন্ন অনিয়ম হয় এসব ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানায়। দুঃখিত। একইভাবে কানাডিয়ান সরকারও মন্তব্য করে যে condemns the act of intimidation and violence that took place ahead and during elections and expresses its disappointment that its electoral process has fallen short of principles of democracy and freedom. একইভাবে ব্রিটেনও এই নির্বাচনকে গণতান্ত্রিক নির্বাচনের বৈশিষ্ট্যহীন একটি নির্বাচন বলে মন্তব্য করে। আর এখানের স্থানীয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাচনকে তারা একটা প্রতিবেদন প্রকাশ করে। তাদের যে প্রতিবেদনের শিরোনাম ছিল নির্বাচন ছিল একপক্ষীয় পাতানো, অনুঘটক ছিল ইসি। তো সেখানে টিআইবি বলে যে এই নির্বাচনটি অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক হয়নি। তো টিআইবি তাদের যে প্রতিবেদন সেখানে তারা বলে যে 241টি আসনেই স্বতন্ত্র প্রার্থী দেওয়া হলেও এগুলো সেই সব আসনে আসলে কোনো কন্টেস্ট হয়নি। যেখানে মোটামুটি স্বতন্ত্র প্রার্থীরা শক্তিশালী ছিল সে আসনগুলো যে প্রতিযোগিতা সেটা ছিল অসুস্থ এবং সহিংস। এই নির্বাচনে আরেকটি বিষয় ছিল যে ভোট কাস্টিং অনেক বেশি দেখানো হয়। 3টা পর্যন্ত অনেক কম ভোট পড়েছিল, কিন্তু শেষ এক ঘন্টায় অনেক বেশি ভোট কাস্টিং এবং সব মিলিয়ে 41.8% ভোট পড়া এটি একটি বিতর্কের জন্ম দেয়। কারণ অনেকেই মনে করেন সত্যিকার অর্থে হয়তো 15 কিংবা 20% ভোট পড়েছে। তো টিআইবি তাদের রিপোর্টে বলেছিল যে ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে 55% আসনে। এছাড়া বুথ দখল, প্রকাশ্যে সিল এবং জাল ভোটের ঘটনা ঘটেছে 51% আসনে। আর এনডিআই এবং আইআরআই তাদের যে প্রতিবেদন সেখানে তারা বলে যে 2024 সালের নির্বাচন সময়কাল, প্রচারের সময়কাল, নির্বাচনের দিনসহ অন্যান্য সময়ে পূর্ববর্তী নির্বাচন চক্রের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে। তারপরও জানুয়ারির নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ণ হয়েছে। যেসব ঘটনার কারণে এমন হয়েছে তা হলো রাষ্ট্র, শাসক দল এবং বিরোধীদের সহিংসতা। সেই সঙ্গে একটি প্রাক নির্বাচন পরিবেশ দ্বারা চিহ্নিত করা হয় শূন্য সমষ্টি রাজনীতি, রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতা, নাগরিক স্বাধীনতার সংকোচন, বাক স্বাধীনতা এবং সংগঠিত হওয়ার স্বাধীনতার অবনতি। তো এভাবে তখনকার যে পত্রপত্রিকাগুলো সেগুলো নিউ ইয়র্ক টাইমস শিরোনাম ছিল নির্বাচনের দিকে বাংলাদেশের রুগ্ন গণতন্ত্র একতরফা হস্তক্ষেপ। যাই হোক, মানে আমরা দ্বাদশে যে একতরফা আমিরামের নির্বাচন আমরা সব মিলিয়ে 14, 18, 24 পরপর 3টি একতরফা নির্বাচন আমরা লক্ষ্য করলাম।
এবং যে কারণে মানুষ বিপুল সংখ্যক মানুষ তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল এই 3টি নির্বাচনে। এবং ভোটাধিকার এবং মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতি আরও অনেকগুলো অভিযোগের কারণে তখন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের এক ধরনের জনরোষ কিংবা ক্ষোভ আমরা লক্ষ্য করলাম। এবং তারই ফলশ্রুতিতে কোটা আন্দোলনকে ঘিরে পরবর্তীতে আমরা জানি যে 2024 জুলাই আগস্টে একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং একাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এবং দল আকারেও আওয়ামী লীগ একটা বিপদে পড়ে যায় এবং তাদের নেতাকর্মীরা দেশ ছাড়তে এবং অনেকেই দেশ থেকে পালিয়ে যান এবং অনেকেই কারাগারে রয়েছেন এবং অনেকে বিচারের সম্মুখীন হচ্ছেন। তো একতরফা নির্বাচনের ফলাফল যে দীর্ঘমেয়াদে ভালো বা শুভ হয় না, সেটি হয়তো দ্বাদশ নির্বাচনের মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়। যাই হোক, দ্বাদশ নির্বাচন নিয়ে আমার আজকের এই আলোচনা, এই বিশ্লেষণ এখানেই শেষ হলো। তো ভিডিওটি দেখার জন্য, এই আলাপটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।